ওকে, আজকে রাস্তায় আসলে একটু ট্রাফিক ছিল, দেশে অফিসে আসতে একটু দেরি হয়ে গেছে ধর। এই জন্য তোমাদের বলছিলাম একটু পরে ক্লাসটা স্টার্ট করবো। আজকে ক্লাস বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? এই জন্য পিছিয়ে দিছে। তো সবাই আসুক, আমরা ইনশাল্লাহ একটু পরে ক্লাস স্টার্ট করবো। আচ্ছা, তোমরা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স কল করব আমি। কারণ হচ্ছে অন্যান্য সব দিন আমি হচ্ছে পার্টিসিপেন্টস লিস্ট দেখে নেই, মানে হচ্ছে অ্যাটেন্ডেন্স নেই। তোমাদের কখনো আমি দেখি না যে পার্টিসিপেন্টস লিস্টে হচ্ছে তোমার মানে হচ্ছে প্রেজেন্ট অবস্থায় আছে হচ্ছে 90 এর উপরে, কখনো দেখি না। কিন্তু পার্টিসিপেন্টস লিস্ট যখন দেখি তখন দেখি যে প্রায় 120-25 জনের নাম চলে আসে। তো ব্যাপারটা হয়তো বা এরকম যে জয়েন করে অনেকে হয়তো বা চলে যায়, বা হচ্ছে এরকম কিছু। তো আসলে ক্লাস যদি ভালো না লাগে, অ্যাটলিস্ট ক্লাসটা আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ক্লাসটা শোনা উচিত, ঠিক আছে? অনেকেরই ক্লাস ভালো লাগে না, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট কাছে অ্যাভেলেবল তো থাকা উচিত। প্রেজেন্ট নেওয়ার দায়িত্বটা তো তোমার, তাই না? যাই হোক, তো সবাই একটু অ্যাওয়ার থাকবা আর কি এই ব্যাপারটাতে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইন্টারনেট সমস্যার কারণে আমি ক্লাসটা জয়েন করতে পারি না, এইমাত্র করলাম স্যার। আমি ক্লাস শুরু করছি মাত্র, ও স্যার, মানে সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার। ইদানিং মনে হয় নেটে খুবই প্রবলেম করছে, মানে শুধু তোমাদের সাথে কি জি না। স্যার, স্যার আমরা তো শহরে না, নেট এলাকার ওয়াইফাই দুইটাই প্রবলেম স্যার। সমস্যা। হ্যাঁ, ইভেন মোবাইল ডাটাও হচ্ছে খুবই প্রবলেম করতেছে। আমি লাইক 3G পাচ্ছি না আমি। যে কি প্রবলেমে কি সমস্যা হলো বুঝলাম না। তো সবাই তো মেলটা পাইছো না যে ক্লাস একটু দেরিতে স্টার্ট হবে? তো এখনো মনে হয় অনেকেই আসা বাকি আছে। এরপরে তোমাদের ক্লাস কখন আজকে? স্যার আজকে আমাদের 3টা ক্লাস, 10টা 15 থেকে একটা, আরেকটা স্যার বাবা, 11:45 থেকে একটা। বাবা, 3টা ক্লাস কি মানে হচ্ছে রুটিন শিডিউল নাকি হচ্ছে তোমার জি এমনিতে স্যার। কোনো এক্সট্রা ক্লাস? না স্যার, প্রতিদিনই রুটিন, শুধু রবিবারে সকালে একটা ক্লাস থাকে না। 3টা ক্লাস টানা করতে গেলে তো অনেকটা হ্যাসেলের মধ্যে পড়ে যেতে হয়। আচ্ছা, রেকর্ডিং তো হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের ওই A+B সেকশনের সাথে ওই দিন রেকর্ডিংটা কেন যেন করা সম্ভব হয় নাই। মানে হচ্ছে আমি রেকর্ডিং এর অপশনটা পাচ্ছিলাম না, মানে জুম আবার আপডেট হয়েছে, তো সমস্যা হয়েছিল। তো আজকে রেকর্ডিংটা শুরু থেকে করব। এন্ড হচ্ছে এটা মানে টোটাল 4টা সেকশনের জন্যই হচ্ছে ইয়া করা থাকবে, কি আপলোড করা থাকবে, ঠিক আছে? সো যে কেউই দেখতে পারবা, ম্যাটেরিয়াল তো একই, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমি তাহলে স্টার্ট করি, সবাই আস্তে আস্তে জয়েন করুক নাকি? ওকে, আচ্ছা। তো আজকে আমাদের টপিক গুলা আছে মোটামুটি তেমন কঠিন কোনো টপিক না, ঠিক আছে? মানে
ইজি টপিকই আছে বলতে গেলে, ডেফিনেশন টাইপ টপিক। তো তো এখানে হচ্ছে আমরা ডেফিনেশন কিছু দেখবো, প্লাস হচ্ছে আমাদের গত ক্লাসে যদি মনে করে থাকো আমরা একটা ডায়াগ্রাম পড়ছিলাম যেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম। তো এটা তোমরা এর আগেও পড়ছো, হয়তোবা ফিজিক্সে পড়ছো কিংবা ইন্টারমিডিয়েটেও হয়তোবা পড়ে এসে থাকবা। তো যাই হোক, তো আমরা গত ক্লাসে যে ডায়াগ্রামটা দেখছিলাম সেটা ছিল আমাদের অ্যাকচুয়ালি ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য ডায়াগ্রাম। তো ডাকটাইল ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা খুব বেশি না জানলেও অল্প কিছু জানি। যেমন ডাকটাইল ম্যাটেরিয়াল বলতে আসলে বাংলায় যদি বলতে যাই, এটা হচ্ছে একটা নমনীয় পদার্থ আর কি, ম্যাটেরিয়াল বা যাই বলি না কেন। নমনীয় বলতে যে জিনিসটা হচ্ছে আমি খুব ইজিলি তাকে ডিফ্লেক্ট করতে পারবো, ডিফর্ম করতে পারবো, বাঁকাতে পারবো, ঠিক আছে। সো এটা ছিল আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল। আর ব্রিটল ম্যাটেরিয়াল বা হচ্ছে রিজিড মানে শক্ত ম্যাটেরিয়াল কোনগুলা, যেগুলোকে খুব সহজে আমরা বাঁকাতে পারবো না, ঠিক আছে। রিজিড ম্যাটেরিয়াল, এটা নাম শুনেই মনে হচ্ছে যে আসলে খুব শক্ত একটা জিনিস, ঠিক আছে। তো আমাদের আজকে টপিক গুলো হচ্ছে রিজিড ম্যাটেরিয়াল রিলেটেড। এবং রিজিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি এই স্ট্রেস আর স্ট্রেইনের ডায়াগ্রামটা ড্র করি, সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কিরকম হবে সেটা আমরা দেখবো। ওকে, তো প্রথমে আমরা ডেফিনেশনে যাই, যেটা হচ্ছে রিজিড ম্যাটেরিয়াল বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝে থাকি, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে those material which cannot be bended, elongated, deflected or folded by using any kind of stress. স্ট্রেসটা এখানে দেখো, স্ট্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স বাই এরিয়া, ঠিক আছে, অ্যাপ্লাইড অন ইট। তো আসলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল পড়তে গেলে আমরা এই স্ট্রেস শব্দটার সাথে অনেক বেশি পরিচিত হব, অনেক বেশি বার আমাদেরকে শুনতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা ফোর্স তো আমরা কম ফোর্স বেশি ফোর্স যে কোনো কিছুই দিতে পারি, আমরা অল্প জায়গা বা বেশি জায়গার মধ্যেও দিতে পারি। তো এটাকে একটা স্পেসিফাই করার জন্য আমরা জেনারেলি ফোর্স প্রতি ইউনিট এরিয়ায় কি পরিমাণ ফোর্স দিচ্ছি সেইটা আমরা মেটার করব, মেজার করব, ঠিক আছে। তো এটাকে আমরা জেনারেলি স্ট্রেস বলে থাকি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যদি সিম্পল কোনো স্ট্রেস অ্যাপ্লাই করি কোনো ম্যাটেরিয়ালের উপরে, সেই ম্যাটেরিয়ালটা যদি ইলংগেশন বা হচ্ছে ডিফ্লেকশন বা হচ্ছে কোনো ডিফরমেশন আমাদেরকে না শো করে, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের রিজিড ম্যাটেরিয়াল। সিম্পলি আমরা যদি বলতে পারি কনক্রিট যেটা আছে, ঠিক আছে, বা ইট বালি সিমেন্ট দিয়ে পাথর যেগুলো আছে, এগুলো হচ্ছে কি আমাদের রিজিড ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো এগুলো স্ট্রেংথ অনেক বেশি। These are the material those cannot be strained actually. A perfect rigid material cannot be found. ঠিক আছে। তো এখানে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে স্ট্রেইন হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে স্ট্রেইন দিবে না। স্ট্রেইন মানে কি, ডিফ্লেকশন। সো আমাদের শক্ত যে ম্যাটেরিয়াল গুলা, মানে তুমি যদি কনক্রিটে মানে হচ্ছে বাঁকাইতে চাও, কনক্রিট তো এত সহজে বাঁকে না, তাই না, মানে বাঁকবেই না সে। সো আসলে যে জিনিসটা হচ্ছে এই যেগুলো ডিফ্লেকশন শো করবে না, সেই ধরনের ম্যাটেরিয়াল গুলো রিজিড ম্যাটেরিয়াল। তো একটু পরে আবার আমরা একটা কথা বললাম, সেটা হচ্ছে পারফেক্ট রিজিড ম্যাটেরিয়াল ক্যান নট বি ফাউন্ড, ঠিক আছে। এখানে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে একদম পারফেক্ট রিজিড ম্যাটেরিয়াল মানে খুবই স্ট্রেন্দি ম্যাটেরিয়াল সেটা পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে এইখানে একটা এলাবোরেশন আছে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। আমরা তো এর আগে স্ট্রেস স্ট্রেন পড়ছিলাম, তাই না? স্ট্রেস স্ট্রেনের মধ্যে এরকম একটা ইয়াংস হুকস ল একটা পড়ছিলাম, সেটা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন, এরকম কিছু ছিল। সো এটা থেকে আমরা যদি সমান করতে যাই তাহলে আসে এরকম, তাই না? এটা হচ্ছে স্ট্রেস, এটা স্ট্রেইন, আর এটা হচ্ছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, সো এইখানে যদি শুধুমাত্র আমরা এই মডুলাস অফ ইলাস্টিসিটিটাকে চাই, তাহলে জিনিসটা আসবে কি, এইখানে একটু লেখো যে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন, ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মানে হচ্ছে এই রেশিওটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন কথা হচ্ছে যদি রিজিড ম্যাটেরিয়াল হয়, আমরা এখানে কি বলছি, যে সেটা স্ট্রেইন হবে প্রায় জিরো, দোজ ক্যান নট বি স্ট্রেইন, মানে এই যে স্ট্রেইনের যে ভ্যালুটা সেটা হবে জিরো। এখন এই জিনিসটা খেয়াল করো, এইটার ভ্যালু যদি জিরো হয়ে যায়, তাহলে এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি, এইটার ভ্যালু কি হবে? সে হবে ইনফিনিট, ঠিক আছে, ইনফাইনাইট হবে। সো এরকম তো কোনো আসলে ম্যাটেরিয়াল হতে পারে না যার প্রপার্টি, কোনো প্রপার্টি যেটা হচ্ছে ইনফিনিট হতে পারে, তাই না? সো এই জন্য আমরা বলতে পারি যে আসলে এরকম পারফেক্টলি রিজিড বডি যা স্ট্রেইন হচ্ছে জিরো হবে, এরকম কোন রিজিড ম্যাটেরিয়াল অ্যাকচুয়ালি পাওয়া সম্ভব না, ঠিক আছে।
তো এই কোশ্চেনটা যদি আসে যে অ্যাকচুয়ালি এ পারফেক্ট রিজিড ম্যাটেরিয়াল ক্যান নট বি ফাউন্ড ইন প্র্যাকটিস, তাহলে এইটুকু জিনিস দিয়ে আমাকে বোঝাইতে হবে যে আসলে এরকম কোনো সাবস্টেন্স নাই যা স্ট্রেইন ইজ ইকুয়ালস টু জিরো হবে। সো জিরো যদি হয় মডুলাস অফ ইলাস্টিসিটি হয়ে যাবে ইনফিনিটি, আর এই ইনফিনিটি তো কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি হতে পারে না। সো দ্যাটস ওয়াই পারফেক্ট রিজিড ম্যাটেরিয়াল ক্যান নট বি ফাউন্ড। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে স্যার একটু হ্যাঁ কথা ছিল, সেটা হচ্ছে হ্যাঁ স্যার তাহলে এখানে স্যার স্ট্রেন যদি জিরো হবে না, তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি তো মানে ইনফিনিটি ইম্পসিবল হয়ে যাবে। হ্যাঁ সেটাই তাহলে তো স্যার বললাম, এটা তো এই তাহলে জন্যই স্যার তো রিজিড বডি এক্সিস্ট করে না। তাহলে স্যার যদি এক্সিস্ট না করে তাহলে স্যার এরকম হাইপোথেটিক্যাল কনসেপ্টস মানে আমাদেরকে ইন্ট্রোডিউস করার প্রয়োজনটা কি ছিল? আমাদের তো ইলাস্টিসিটি ছিল স্যার, হুম, রিজিড এইখানে যে বডি তো স্যার জিনিসটা আমাদের। হচ্ছে আমরা কি বলছি যে এ পারফেক্ট রিজিড ম্যাটেরিয়াল ক্যান নট বি ফাউন্ড। ঠিক আছে, এখানে দেখো একটা লেজ, এটা তো আবার ভাষা না, এটা হচ্ছে বইয়ের ভাষা। এ পারফেক্ট রিজিড ম্যাটেরিয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি রিজিড ম্যাটেরিয়াল আমরা বলছি যেটা হচ্ছে তার কোনো স্ট্রেন হওয়া সম্ভব না, কিন্তু কোনো স্ট্রেন হবে না তাহলে তো হলে যে ব্যাপারটা তো বুঝাই গেল যে এটা হয়ে যাচ্ছে ইনফাইনাইট, মানে হচ্ছে অসম্ভব, ইম্পসিবল কোনো কিছু চলে আসতেছে, তাই না? তো অ্যাকচুয়ালি যে কোনো ম্যাটেরিয়াল তুমি বলো না কেন অ্যাকচুয়ালি রিজিড ম্যাটেরিয়াল যেটার হচ্ছে স্ট্রেইট মানে খুব শক্ত, মানে যদি এখন আমি বলি যে কনক্রিট আর অ্যালুমিনিয়াম দুইটা ম্যাটেরিয়াল কিন্তু আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে দুইটা আলাদা, এবং দুইটার প্রপার্টিও কিন্তু আমরা আলাদা সেটাও বুঝতে পারতেছি, তাই না? তো এখন দুইটার প্রপার্টি যদি আলাদা হয় ডেফিনেটলি উই শুড ডিফাইন দেম। অ্যালুমিনিয়ামকে আমরা বলতেছি ডাকটাইল ম্যাটেরিয়াল এন্ড উই শুড অলসো ডিফাইন দ্য কনক্রিট, তাই না? তো এই জন্য কনক্রিটকে আমরা ওই জিনিসগুলোকে আমরা রিজিড ম্যাটেরিয়াল বলতেছি, যা স্ট্রেইন অ্যাকচুয়ালি খুব কম, অ্যাকচুয়ালি জিরো যে তা হওয়া পসিবল না। বুঝতে পারছো তানভীর? জি স্যার, এটা স্যার তাহলে স্যার লিমিটিং সেন্স থেকে স্যার এটা বলা হচ্ছে স্যার। বুঝি নাই, কি বললা? মানে স্যার এটা কি অনেকটা লিমিটিং সেন্স থেকে বলা হচ্ছে যে স্যার ওই যে আমরা লিমিটে পড়ে আসছি এটা টেন্স টু জিরো কিন্তু জিরো না, কিন্তু এটা অনেকটা হ্যাঁ রিজিডের মতো কিন্তু রিজিড না, পুরো হ্যাঁ, যে পারফেক্ট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, কারণ হচ্ছে তুমি কনক্রিটের ক্ষেত্রে বা হচ্ছে তুমি একটা কাস্ট আয়রনের ক্ষেত্রে, কাস্ট আয়রন হয়তো বা দেখছো কিনা জানি না, তো এই সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে জিনিসটা হবে এদের মানে ডিফরমেশনটা খুবই নেগলিজিবল, খুবই নেগলিজিবল। ঠিক আছে, যতই ফোর্স দাও না কেন, ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হবে, রিজিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে খুব বেশি যদি ফোর্স দাও সে ভেঙে যাবে, কিন্তু সে ডিফ্লেকশন খুব কম দিবে। ঠিক আছে, একদম ডাইরেক্টলি ভেঙে যাবে নাহলে ডিফ্লেকশন খুব কম দিবে। তো এই জিনিসগুলোকে আমরা অ্যাকচুয়ালি রিজিড ম্যাটেরিয়াল বলতেছি, যা স্ট্রেন বা ডিফ্লেকশন খুব কম, টেন্স টু জিরো বলা যেতে পারে অ্যাকচুয়ালি। সে ডিফ্লেকশন হয় কিন্তু মানে হচ্ছে তার ইয়াটা কি যেন বলে, ডিফ্লেকশন খুব কম পরিমাণে হবে, যে কারণে হচ্ছে যেটা নেগলিজিবল আমরা ধরতে পারি। ঠিক আছে, সো আর ম্যাটেরিয়াল গুলো হচ্ছে খুবই স্ট্রেনদি থাকবে, এটা একটা ব্যাপার। সো রিজিড ম্যাটেরিয়ালের অ্যাকচুয়ালি ডেফিনেশনটা হচ্ছে যে ম্যাটেরিয়াল খুব শক্ত এবং ডিফ্লেকশন কম দিবে, শক্ত থাকার বিধায় ডিফ্লেকশনটা কম দিবে। সো রিজিড ম্যাটেরিয়ালের অনুরূপ আবার আরেকটা ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়াল। একই জিনিস ডিফিনেশন একই, সো এটা হচ্ছে স্ট্রেনদের উপর ডিপেন্ড করবে। সো এই জিনিসটা একটু পরে আসতেছে, আগে রিজিড ম্যাটেরিয়ালটা ক্লিয়ার হয়ে নাও যে এই এই ব্যাপারটা বোঝা গেছে কিনা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো এরপরে যদি যাই এই চ্যাট বক্সে অনেকেই অ্যাটেন্ডেন্স দিচ্ছ, দেওয়ার দরকার নেই, আমি আজকে চ্যাট মানে হচ্ছে রোল কল করবো। সো এরপরে যে জিনিসটা হচ্ছে খুবই সিম্পল জিনিস, রিজিড ম্যাটেরিয়ালের মধ্যে যে ডিফারেন্সটা সেটা। ঠিক আছে, সো এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল আর রিজিড ম্যাটেরিয়াল। ওই যে মডুলাস অফ ইলাস্টিসিটি পড়ছিলাম, ইলাস্টিক একটা প্রপার্টি ছিল, তাই না? ইলাস্টিক জিনিস তো আমরা জানি কি, মানে ফোর্স যদি অ্যাপ্লাই করি, ফোর্স ছেড়ে দিলে সে আগের অবস্থানে চলে আসে, এটা ইলাস্টিক ম্যাটেরিয়াল। তো এটা আমরা জানছি ওই স্ট্রেন ডায়াগ্রাম থেকে, সেটা আমরা জানছি। তো এইখানে দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ইলাস্টিক ম্যাটেরিয়াল গুলা কি হয় অ্যাকচুয়ালি, যে যদি ফোর্স অ্যাপ্লাই করি সে রিফ্লেক্টেড হবে, কিন্তু ফোর্স সরায় নিলে সে আবার আগের অবস্থানে চলে আসবে, ক্যান রিগেইন ইটস অরিজিনাল শেপ। কিন্তু রিজিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো তা হয় না অ্যাকচুয়ালি, তাই না? যে সেই জিনিসগুলো হচ্ছে যদি আমরা দেখতে পাচ্ছি যে এরকম ফোর্স, যে সেটা দিলে তার ডিফ্লেকশন হয়ে যাচ্ছে, কিন্তু ফোর্সটা যদি সরায় নেই সে আর আগের অবস্থানে চলে আসবে না।
এক্সেসিভ লোডিং কজ ইন্টারনাল ডিপ্রেশন, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে তোমার এই ইলাস্টিক ম্যাটেরিয়ালের ভেতরে যদি আমি এক্সেসিভ লোড দেই, ঠিক আছে, সে ভেঙে যাওয়ার উপর মানে হচ্ছে বিভাগ মুহূর্ত পর্যন্ত তার প্রপার্টি গুলা হচ্ছে তোমার খুব বেশি করে ভ্যারি করবে। ইন্টারনাল যে প্রপার্টি গুলো আছে লাইক তার ডেনসিটি কিংবা হচ্ছে তার মডুলাস অফ ইলাস্টিসিটি, মানে হচ্ছে কিছু জিনিসগুলো হচ্ছে তার খুব ভ্যারি করবে। তো এই জিনিসটা হচ্ছে তার ইন্টারনাল ডিপ্রেশন বলা হয়। এই ম্যাটেরিয়ালের ভেতরে মধ্যবর্তী অবস্থানে তার স্ট্রেস অনেক বেড়ে যাবে, তার ভিতরে অনেক বেশি স্ট্রেন ডেভেলপ করবে। তো এইগুলো হচ্ছে ইন্টারনাল ডিপ্রেশন, ঠিক আছে। আর এক্সেসিভ লোড যদি আমি রিজিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে করি, এরকম কোনো কিছু শো করবে না, সে ডাইরেক্টলি হচ্ছে কজ ক্র্যাকিং, মানে হচ্ছে ভেঙে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে। ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তার স্ট্রেংথটা খুব কম, আর রিজিডের ক্ষেত্রে বেশি। ক্যানট বি অ্যাপ্লাইড ফর দ্য হাই লোড অ্যাপ্লিকেশন। এই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে ইলাস্টিক ম্যাটেরিয়াল হচ্ছে যে জিনিসগুলো আসলে বেঁকে যেতে পারে, ভেঙে যেতে পারে, সরি ভাঙবে না কিন্তু সে বেঁকে যাবে, যে এটা যে সে ভাঙবে কিন্তু সো ইলাস্টিক ম্যাটেরিয়ালটা হচ্ছে তার উল্টাটা, সে ভাঙবে না কিন্তু সে মচকাবে। সো এই সমস্ত জিনিস দিয়ে যদি আমি ইয়া করি, একটা মেশিন স্ট্রাকচার ডেভেলপ করি বা ডিজাইন করি, সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে? যখন আমরা অনেক বেশি লোড দিচ্ছি, এই স্ট্রাকচারটা বেঁকে যেতে পারে। আর যদি স্ট্রাকচার মেশিন ফ্রেম যদি বেঁকে যায়, আমরা তো আগের মতো কাজ করতে পারবো না, তাই না? তো এই জন্য জেনারেলি আমরা ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে আমরা কোনো স্ট্রাকচার ডেভেলপ করি না। কখনো কি দেখবা যে হেভি অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে, কপার দিয়ে বানানো হয়েছে, বা হচ্ছে এরকম কোনো লোহা দিয়ে বানানো হয়েছে, এরকম কখনো দেখবা না। এগুলো ম্যাক্সিমাম করা হয় হচ্ছে তোমার কাস্ট স্টিল, মাইল্ড স্টিল অথবা হচ্ছে তোমার স্টেইনলেস স্টিল দিয়ে। কারণ হচ্ছে এগুলা রিজিডিটিটা একটু বেশি, এটা স্ট্রেংথ বেশি, ঠিক আছে। and some cases temperature may affect, ঠিক আছে। টেম্পারেচারের যে ইফেক্ট গুলা সেটা অ্যাকচুয়ালি ইলাস্টিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটু বেশি হবে। আমরা কি জানি টেম্পারেচার বাড়লে কোনো ম্যাটেরিয়ালের হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা বেশি হয়, এক্সেসিভ পরিমাণে হয়। যেমন একটা এক্সাম্পল ওই সেকশনে দিছিলাম, সেটা হচ্ছে আমরা তো জানি গরমের দিনে হচ্ছে দেখবা যে আমাদের যে তারগুলা, ন্যাশনাল গ্রিডের যে তারগুলা আছে সেগুলো কিন্তু খুব মানে হচ্ছে ঢিলে ঢালা ভাবে ঝুলে থাকে, কিন্তু শীতকালে আসলে দেখবা হচ্ছে খুব টাইট হয়ে লেগে আছে, মানে হচ্ছে খুব টান টান হয়ে আছে। কেন? কারণ হচ্ছে সে হচ্ছে গরমের কালে টেম্পারেচার বেশি থাকার কারণে সে এক্সপ্যান্ড করে, বড় হয়ে যায়। ওকে, এই আর রিজিড মেটেরিয়ালের ক্ষেত্রে সেই জিনিসটা কম, মানে নাই বললেই চলে, নো এফেক্ট ইন ম্যাক্সিমাম কেসেস, ঠিক আছে। তো এই তো, so আশা করি বুঝতে পারছো। ওকে, কার কোনো কোশ্চেন? জি না স্যার, কোনো কোশ্চেন নেই। তো এখন আমরা যাব যেটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়াল, ঠিক আছে। সো আমরা রিজিড ম্যাটেরিয়াল পড়ছি, আমরা ব্রিটল ম্যাটেরিয়ালও পড়বো। সো রিজিড অ্যাকচুয়ালি বলতে গেলে রিজিড আর ব্রিটল ম্যাটেরিয়ালের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু হচ্ছে তাই এই দুইটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথের মধ্যে কিছুটা পার্থক্য আছে, প্লাস হচ্ছে ম্যাটেরিয়ালের যে মলিকুলার স্ট্রাকচার এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো মলিকুলার স্ট্রাকচার নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই, ওটা কেমিস্ট্রিতে পড়বো। তো আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্রিটল ম্যাটেরিয়ালে কি অ্যাকচুয়ালি স্ট্রেংথটা বেশি হবে না কম হবে। সো রিজিড আর ব্রিটল এই দুইটা ম্যাটেরিয়াল একই জিনিস, বাট হচ্ছে রিজিডের ক্ষেত্রে তার স্ট্রেংথটা একটু বেশি হবে, মানে হচ্ছে সে খুব অল্প ফোর্সে, মানে রিজিড ম্যাটেরিয়াল আর ব্রিটল ম্যাটেরিয়াল মানে হচ্ছে ডেফিনেশন যদি দিতে চাই, এই দুইটার ক্ষেত্রেই আমাদের ডিফ্লেকশন বা বিকৃতি প্রায় জিরো, ঠিক আছে। মানে আমি ফোর্স অ্যাপ্লাই করলে সে ভেঙে যাবে, রিজিড ম্যাটেরিয়ালও ব্রিটল ম্যাটেরিয়ালও। কিন্তু সেই ফোর্সটা যদি খুব বেশি হয়, মানে তাকে যদি ভাঙতে অনেক বেশি ফোর্স দেওয়া লাগে, মানে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ যদি বেশি হয়, সেটাকে আমরা রিজিড ম্যাটেরিয়াল বলি। আর যদি এমন হয় যে ব্রিটল ম্যাটেরিয়ালটা হচ্ছে তাকে ভাঙতে খুব বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগে না, অল্প ফোর্সে সে হচ্ছে ভেঙে যেতে পারে, তাহলে সেটাকে আমরা অ্যাকচুয়ালি ব্রিটল ম্যাটেরিয়াল বলে থাকি, ঠিক আছে। যেমন হচ্ছে যদি গ্লাসের কথা বলি, ওকে। সো গ্লাসের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে এক মানে হচ্ছে গ্লাসও হচ্ছে তোমার রিজিড ম্যাটেরিয়াল, আর হচ্ছে যদি কনক্রিটও সেটাও রিজিড ম্যাটেরিয়াল। একই সম পরিমাণ তুমি কনক্রিট নাও আর হচ্ছে গ্লাস নাও, তো সেক্ষেত্রে যদি তুমি ভাঙতে চাও তুমি দেখবা যে গ্লাসটা কিন্তু তুমি খুব তাড়াতাড়ি তাকে ভেঙে ফেলতে পারবা, ঠিক আছে। কিন্তু কনক্রিটের ক্ষেত্রে কিন্তু এটাকে একটু টাইম লাগতে পারে। কেন? কারণ হচ্ছে এই কনক্রিটের জন্য তার স্ট্রেংথটা বেশি, সে রিজিডিটিটা বেশি, কিন্তু এই গ্লাসের জন্য সে ব্রিটলনেসটা বেশি। বোঝা গেছে?
কিন্তু এই দুইটা ম্যাটেরিয়ালে কিন্তু আমার ডিফ্লেকশন দিচ্ছে না। ফোর্স অ্যাপ্লাই করলে সে ভেঙে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কখন ভাঙতেছে, ফোর্স কম দিলে না বেশি দিলে, সেই জিনিসটার উপরে আমাদের অ্যাকচুয়ালি রিজিড ম্যাটেরিয়াল আর ব্রিটল ম্যাটেরিয়াল ডিপেন্ড করতেছে। সো গ্লাস আছে, কার্বন ফাইবার আছে, এইখানে একটা জিনিস এই কাস্ট আয়রন, এটা এক্সাম্পল আমি নিজেও কনফিউজ, জানি না কেন আমি নিজে লিখছি, ঠিক আছে। সো এটার এক্সাম্পল দেওয়ার দরকার নাই। সো গ্লাস আর কার্বন ফাইবার এই সমস্ত জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটল ম্যাটেরিয়াল। ওকে, সো দে গেট রাপচার্ড উইদাউট এনি চেঞ্জ অফ দ্য রেট অফ ডিফর্মেশন। ঠিক আছে, তারা তো অবশ্যই ডিফর্মেশনের আগেই তারা ভেঙে যাবে। ঠিক আছে, সো এটা ছিল আমার অ্যাকচুয়ালি ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য। আর এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা হচ্ছে তোমার স্ট্রেস আর স্ট্রেন ডায়াগ্রাম। ওকে, সো ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা অনেকটা এরকম যে স্ট্রেট জেনে তারপরে এইভাবে এসে আবার এরকম ছিল। ঠিক আছে, কোনো কোশ্চেন? স্যার এই জায়গায় গ্লাস আর কার্বন ফাইবার উদাহরণটা, কার্বন ফাইবার বলতে চাচ্ছেন যে কম প্রেসারেই ভেঙে যায় এরকম কিছু একটা? কার্বন মানে ফাইবার হচ্ছে কম প্রেসারে যে জিনিসটা হচ্ছে, যে জিনিসগুলো কার্বন ফাইবারের কথা, আচ্ছা তুমি গ্লাসের কথা চিন্তা করো এন্ড হচ্ছে তুমি কনক্রিটের কথা চিন্তা করো, প্লাস হচ্ছে অনেক কিছু আছে। কিন্তু স্যার আমি কার্বন কি ফাইবারটা বলবো, বলতেছি কি গ্র্যানুলার যে ম্যাটেরিয়াল গুলা থাকে, ও আচ্ছা। কার্বন ফাইবার কি গ্র্যানুলার না? মানে হচ্ছে তার ম্যাটেরিয়াল গুলা গ্র্যানুলার থাকে না ভেতরে? অ্যাকচুয়ালি ব্রিটল ম্যাটেরিয়ালের যে ম্যাটেরিয়াল গুলা থাকছে সেগুলো হচ্ছে গ্র্যানুলার, ওই যে দানাদার থাকবে। তো কার্বন ফাইবার তো সেটা কি কম্পোজিট না, একটা কম্পোজিট ম্যাটেরিয়াল না? আমি নিজেও কনফিউজড, তোমরা বলো। জি স্যার। কার্বন ফাইবার কি কম্পোজিট না? একটা কম্পোজিট ম্যাটেরিয়াল তো, সে অ্যাকচুয়ালি হচ্ছে ওই ইপক্সি রেজিন টেজিন এগুলা দিয়ে মনে হয় তাকে বানানো হয়। কার্বন ফাইবার তো পাতলা শীটের মতো, আর অনেক বেশি হার্ড হওয়ার কথা। হুম, না এই জন্য যে জিনিসটা হচ্ছে সেটার ম্যাটেরিয়াল যদি গ্র্যানুলার হয় তাহলে হচ্ছে সেটা ব্রিটল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাকে যদি অল্প ফোর্সে মানে হচ্ছে একদম ডাইরেক্টলি ভেঙে ফেলা যেতে পারে। সো ইন কেস যদি সেটাকে না ভাঙা যায় তাহলে হয়তো বা রিজিড ম্যাটেরিয়াল। সো এই বই এক্সাম্পল গুলো হচ্ছে বইয়ের বই ডাইরেক্টলি দেওয়া, সো এই লাইন বইয়ের থেকে ডাইরেক্টলি তোলা হয়েছে। আই ডোন্ট নো যে আসলে এই জিনিস পসিবল কিনা। গ্লাস যে ব্রিটল ম্যাটেরিয়াল সেই জিনিসটা তো বুঝতে পারলাম। আরেকটা একদম সিম্পল কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা হচ্ছে তোমরা তো ওই যে বিস্কিট খেয়ে থাকবা, এই বিস্কিট গুলা কিন্তু ব্রিটল ম্যাটেরিয়াল। ঠিক আছে, কারণ হচ্ছে কি সেগুলো ডিফ্লেকশন হয় না, কিন্তু খুব অল্প ফোর্সে সে ভেঙে যায়, কারণ তার ম্যাটেরিয়াল গুলা কিন্তু খুব গ্র্যানুলার থাকে। ঠিক আছে, ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কন্টিনিউয়াস ম্যাটেরিয়াল না, ব্রিটল গ্র্যানুলার ম্যাটেরিয়াল থাকবে। ঠিক আছে, মলিকুলার বন্ডটা একটু কম থাকে। ওকে, তো এইগুলা হচ্ছে তোমার ব্রিটল ম্যাটেরিয়াল, বুঝতে পারছো? আর কার্বন ফাইবার আর হচ্ছে স্টাইরন। ওকে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হয়তো আমি একটু দেখে আসবো যে কার্বন ফাইবার আর কাস্ট আয়রনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমি একটু সার্চ করে তোমাদেরকে পরে জানিয়ে দেবো। ঠিক আছে, কারেন্টলি আমার মনে পড়তেছে না। ওকে, আচ্ছা, তো এখন এই গ্রামের যে ব্যাপারটা সেটা একটু দেখি। সো আমাদের যে ডায়াগ্রামটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ডায়াগ্রামটা হচ্ছে আমরা যদি ডায়াগ্রামটার কথা মনে করি তো এরকম এসে এইভাবে এসে তারপরে এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, এরকম ছিল, কিন্তু আমাদের এইখানে যেটা হচ্ছে এই যে এই কালো দাগটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডাকটাইল ম্যাটেরিয়াল, সরি ব্রিটল ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এখানে প্রবলেমটা কি সেটা বলি। আমাদের যদি ব্রিটল ম্যাটেরিয়াল বা রিজিড ম্যাটেরিয়াল হয় সেখানে ওই যে বললাম পার্ক রিজিড ম্যাটেরিয়াল পাওয়া সম্ভব না। ওকে, মানে কিছুটা অল্প পরিমাণ হলেও তার কিছু সে অল্প পরিমাণ হলেও তার স্ট্রেনটা থাকবে। সো যে পর্যন্ত আমরা ওই ডাকটাইল ম্যাটেরিয়াল কি বলছিলাম, যে পর্যন্ত অ্যাকচুয়ালি এই স্ট্রেস আর স্ট্রেন প্রপোর্শনাল থাকবে কিংবা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইয়ের পরে আবার হচ্ছে সে ফিরে আসতেছে, ওটাকে আমরা প্রপোর্শনাল লিমিট, তারপরে আমরা ইলাস্টিক লিমিট বলতাম। ঠিক আছে, সো অনেকটা এই লাইনটা একদম একটা স্ট্রেট লাইনের মতো থাকে। সো এই দুইটার ক্ষেত্রেও একই জিনিস। ওকে, যে জিনিসটা হচ্ছে কিছু ফোর্স অ্যাপ্লাই করলে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি তার ডিফ্লেকশনও সেই অনুপাতে বাড়বে। ঠিক আছে, তো ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, একটা পয়েন্টে যে মানে ইল পয়েন্টে যে নিয়ে তারপরে যেটা হয় আমরা ফোর্স এর পরিমাণটা খুব বেশি বাড়াই না। ঠিক আছে, এইখান থেকে দেখো যে হচ্ছে একদম স্ট্রেট একটা লাইন চলে আসছে, এরকম মোটামুটি একটা স্ট্রেট লাইন আসে, মানে হচ্ছে এইদিকে তো স্ট্রেস, এই যে স্ট্রেসটা উপরে
দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে। সো অ্যাকচুয়ালি এই দিকে আসতেছে মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, মানে যাচ্ছে না, তার মানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতেছে না, কিন্তু তার ডিফ্লেকশনটা এদিকে কিন্তু বাড়তেছে। মানে ইল পয়েন্টটা ছিল এরকম একটা পয়েন্ট যেখানে আমরা ফোর্স তেমন কোনো বাড়াবো না, কিন্তু তার ডিফ্লেকশনটা ঠিকই বাড়বে। এই পয়েন্টটা ছিল ইল পয়েন্ট। তো এইটা আমার ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ছিল, কিন্তু ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমরা যখন এই পয়েন্টের পরে যাব তখন যে জিনিসটা হবে, এইখানে যে কোনো ইল পয়েন্ট বা হচ্ছে এই আলটিমেট স্ট্রেংথ এই সমস্ত কোনো কিছুই দেখাবে না। কারণ হচ্ছে সেই অল্প পরিমাণে ডিফ্লেকশন হয়েই সে হচ্ছে ভেঙে যাবে। ঠিক আছে, এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে তার আলটিমেট স্ট্রেংথ। ওকে, মানে হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেংথ ছিল এই পয়েন্টটা, ঠিক আছে, এইটা। আর এই ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আলটিমেট স্ট্রেংথটা হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, এইখানে যে জিনিসটা হচ্ছে, ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোনো ইল পয়েন্ট নাই, ম্যাক্সিমাম যে পয়েন্টটা সেটাকে তো আমরা আলটিমেট পয়েন্ট বলি। তো এই যে ব্রিটল ম্যাটেরিয়াল, এটার ক্ষেত্রে আলটিমেট পয়েন্ট হচ্ছে এইটা, এটাই তো ম্যাক্সিমাম পয়েন্ট। কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এইখানে হচ্ছে আমার ওই ইয়াটা কি বলবো, আলটিমেট স্ট্রেংথ। আবার আলটিমেট স্ট্রেংথের পরে হচ্ছে এইখানে হচ্ছে তোমার ব্রেকিং স্ট্রেংথ থাকবে। কারণ হচ্ছে এই যে এই ইফেক্টটা যে নিচে চলে আসলো, এই ইফেক্টটা কার জন্য হয়? নেকিং নামে একটা পয়েন্ট বলছিলাম, এই নেকিং এর জন্য তার এই ইফেক্টটা হয়। কিন্তু আমরা ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম নেকিং এর কোনো এফেক্ট পাচ্ছি না, প্লাস সে ইল্ড পয়েন্ট বা ইল্ডিং যেটা, সেরকম কোনো প্রপার্টি পাচ্ছি না। সে ম্যাক্সিমাম যে পয়েন্টে থাকবে, সর্বোচ্চ এই পয়েন্টের পরে সে হচ্ছে ফ্র্যাকচার হয়ে যাবে। ঠিক আছে, এই পয়েন্টের পরে সে হচ্ছে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এদিকে আর কোনো কার্ভ চলে আসবে না। ঠিক আছে, তো এইটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য বা ব্রিটল রিজিড অথবা ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য স্ট্রেস এন্ড স্ট্রেইন ডায়াগ্রাম। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বোঝা গেছে। তোমরা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখানে একটা নেকিং এর একটা কথা বললাম, ঠিক আছে। একটা কোশ্চেন করি, নেকিং হচ্ছে গত ক্লাসে বেশ ভালো করে পড়ানো হয়েছিল। তোমাদের কারো কি কোনো কিছু মনে আছে যে নেকিং জিনিসটা কি ছিল? এই যে বললাম যে এখানে যে ডায়াগ্রামটা, মানে জি এই স্যার, যে নেকিং আলটিমেট। হচ্ছে, নেকিং তো স্যার মনে হয় আরেকজন স্যার পড়াইছিলেন স্যার। ওই যে মানে স্যার টান রডকে দিলে মাঝখান দিয়ে ছোট হয়ে যায়, ক্রস সেকশনাল এরিয়া গুলি, মাঝখানের ইয়াগুলি ছোট হয়ে যায়, ওটাই কি স্যার নেকিং? মানে যে কোন স্যার কোন একটা লোহা যদি দুই পাশ থেকে টানা হয়, মাঝখানের ইয়েটা সময় ইয়ে ছোট হতে হতে ওই জায়গাটা একদম ভেঙে যায়, যে কেউ একজন বলো, তো মানে ওই হচ্ছে ওটাই কি এই স্যার নেকিং? ফিগারটা দেখাইছিলাম, এরকম একটা ফিগার রাখছিলাম, কারো কি কিরকম কিছু মনে পড়তেছে? জি ফিগারটা স্যার। দেখছো এরকম? জি স্যার। নেকিং এর ইফেক্টটা কি, মানে হচ্ছে আমার এই কি বলবো, ম্যাটেরিয়াল নেকিং এর ইফেক্ট থাকে, কিন্তু স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নেকিং এর ইফেক্টটা থাকে না। তো এই স্যার জিনিসটা কেউ আরেকবার বলে ভালো স্যার হতো আপনার স্যার। আর কথা শোনা কিছুই যায় না। বোঝা যায় না। একজন কি বলতে এতক্ষণ পারবা? কথা কোশ্চেনে যদি আসে এরকম, তো কোশ্চেন অ্যাকচুয়ালি কি ছিল? শুনতে পারছো আমার কথা? স্যার আরেকবার বলবেন, হ্যাঁ স্যার। এতক্ষণ কথা কেটে কেটে আসতেছিল। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নেকিং যে জিনিসটা, কোশ্চেন এরকম আসতে পারে যে ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নেকিং এর কোনো এফেক্ট নাই, কিন্তু ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আছে। তো মানে যদি এরকম কোশ্চেন আসে তাহলে তো নেকিং এফেক্টটা বলতে হবে। তো কারো কি কোনো কিছু মনে আছে? 2 সপ্তাহ আগে পড়ছো, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তারপরে জিজ্ঞেস করতেছে কারো মনে আছে কিনা কোনো কিছু স্যার এরকম। যেমন স্যার রডকে টানতে শুরু করলে ডায়ামিটার ছোট হয়ে যাবে এবং ওই সময় রড ছিঁড়ে যাবে, কিন্তু হুম, আগের অবস্থান আসার কারণে আবার এরিয়া বড় হয়ে যাবে। এটি এই স্যার তো নেই। ভেরি গুড। যে জিনিসটা হচ্ছে, আমরা জানি যে কোনো ম্যাটেরিয়ালকে যদি আমরা টানি দুই সাইড থেকে, লাইক এই ম্যাটেরিয়ালকে আমরা দুই সাইড থেকে টানতেছি, সে মাঝখানে কিন্তু হচ্ছে তার ডায়ামিটারটা কমে যাচ্ছে।
ঠিক আছে, আস্তে আস্তে চিকন হয়ে যাবে, একটা পর্যায়ে যে সে ছিঁড়েই যাবে চিকন হয়ে। কিন্তু তার ইনার্শিয়া ছিল সে আগের অবস্থানে চলে যাওয়ার, মানে হচ্ছে সে তো আগের অবস্থানে ডায়ামিটার বেশি ছিল, তাই না? সো আমরা ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে সে চিকন হয়ে গেছে। সো যখন ফোর্সটা সরায় নিচ্ছি তার অবস্থান মানে হচ্ছে জিনিসটা হবে সে আবার আগের অবস্থানে চলে যেতে চাইবে, এই জন্য সে অল্প পরিমাণে তার এরিয়াটাকে বাড়ায় দিবে, ঠিক আছে, এক্সটেন্ড করে দিবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি নেকিং, ঠিক আছে। এই নেকিং এর এফেক্টটা আমার ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হবে। তো ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি এরকম কোনো কিছু হওয়া সম্ভব? সে তো ডিফ্লেকশনই দেয় কম, তো এই জন্য তো তার অ্যাকচুয়ালি অফ এফেক্টটা হওয়া পসিবল না, যে ডিফ্লেকশন দিল ফোর্স সরায় নিলাম তারপরে হচ্ছে সে আবার আগের অবস্থানে চলে আসবে। তো এরকমটা হয় না ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। যখন আলটিমেট আমরা ফোর্স দিই সে ডাইরেক্টলি ফ্র্যাকচার হয়ে, ঠিক আছে, ফ্র্যাকচার হওয়ার পরে সে আর এক্সটেন্ড করে না। তো এই জন্য আমরা বলতে পারি যে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের নেকিং এফেক্টটা থাকে, এবং এই কারণে হচ্ছে এই যে এই লাইনটুকু অ্যাকচুয়ালি নেকিং এফেক্টের জন্য আসে। আর ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এরকম কোনো লাইন আসে না, জাস্ট বিকজ তার নেকিং এর কোনো এফেক্ট নাই। ওকে, সো এটাই ছিল। কারো কোনো কোশ্চেন? জি না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, স্যার যদি এটা কোশ্চেন না কোশ্চেন থাকে কিভাবে আসতে পারে স্যার? শামিমুল বলো। স্যার এটা কোশ্চেন কিভাবে আসতে পারে স্যার, একটু কারণ আছে। কোশ্চেন আসতে পারে, আমি তো জানি না কোশ্চেন কিভাবে আসতে পারে, মানে হচ্ছে যদি করা হয় তাহলে হয়তো এরকম হতে পারে যে জিনিসটা হচ্ছে দেখাও যে ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নেকিং এফেক্টটা থাকে কিংবা ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এফেক্টটা থাকে না। আজকে যে জিনিসগুলো পড়াইছি সবগুলাই হচ্ছে তোমার এরকম এক্সপ্লেনেশনের টাইপ হচ্ছে কোশ্চেন, এখান থেকে ডাইরেক্টলি কোনো কোশ্চেন আসবে না, হয়তো একটু ঘোরায় পেঁচায় কোশ্চেন আসবে, ঠিক আছে। লাইক বলে দিল এখানে কোশ্চেনটা যে দেখাও ডাকটাইল ম্যাটেরিয়ালের আর হচ্ছে কি জানো ব্রিটল ম্যাটেরিয়াল দুইটার ডায়াগ্রামের মধ্যে পার্থক্য গুলো দেখাও। সো এটা তো জাস্ট হচ্ছে আমরা ডায়াগ্রামটা এইভাবে লিখে দিলেই হবে না, তাই না, এঁকে দিলেই হবে না। সো এখানে আমাকে ইলাস্ট্রেট করতে হবে। সো আবার পয়েন্টের মধ্যে কেন এরকমটা হইলো, কার্ভটা এরকম কেন আসলো, সো সেই জিনিসটাও এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে। তো ডাইরেক্টলি যদি আমি খাতা থেকে এখানে এইভাবে লিখে দেই তাহলে হয়তো অনেক কিছুই আমাদের অজানা থেকে যাবে। এই জন্য আমি যে কথাগুলো বললাম এগুলো একটু মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল, আশা করি শুনছো। ওকে স্যার তাহলে তুমি দুইটাই কম্পেয়ার করবে? হ্যাঁ, দুইটা কম্পেয়ার করতে হবে অবশ্যই, কোশ্চেনেই তো থাকবে যে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে তারপরে বলতে হবে যে এইটার ডায়াগ্রাম স্ট্রেট কেন আর ওইটার ডায়াগ্রাম এরকম কেন। ওকে, জি স্যার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সো ইন কেস যদি কারো ওকে যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করো। তোমাদের তো সি আর ডি সেকশন, তাই না? জি স্যার। জি স্যার। তো আচ্ছা, আমি প্রথমে সি সেকশনের অ্যাটেন্ডেন্সটা নিব। মানে হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমাদের সি সেকশন তো 151 থেকে 60 পর্যন্ত তোমরা হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে আনমিউট করবা। সো আনমিউট করলে আমি তোমাদের ইয়াটা দেখতে পারবো যে কারা কারা আছো। সো ওদের 10 জনের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি পরের 10 জনকে কল করব। ওকে, আজকে কত তারিখ যেন? 4 তারিখ। আজকে 4 তারিখ স্যার। আর যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে মানে হচ্ছে যারা একবারই করবা তারা লিভ নিবা, ঠিক আছে, সাথে সাথে লিভ নিবা। ওকে, তারপরে দেখবো যে অনেকেই এখনো আছে যারা আমি যে এই কথাগুলো বললাম কেউ শুনে নাই, তো তারা তখনও প্রেজেন্ট থাকবে এবং তাদেরকে ধরবো তখন। ওকে, সো 151 থেকে 160 কে কে আছো? মানে বলতে হবে না, জাস্ট আনমিউট করো তাইলেই হবে, আমি বুঝে নেব, ঠিক আছে। আমি বলবো কাকা কে কে আছো, ঠিক আছে। সো 52 60 59 55 57 51 54 56 ওকে 54 56 তারপরে হচ্ছে 52 57 58 51 এই তো। ওকে, সবাই আসো। স্যার 59 বলেন না? স্যার 59 আছে স্যার 55 55 আছে। ওকে ওকে, ঠিক আছে, তোমরা লিভ নাও। 50
আমি দিছি, সমস্যা নাই, তোমরা লিভ নিতে পারো। ওকে, তারপরে আসো 61 থেকে 70, আনমিউট করো। 61 to 70। ওকে, সো আমি বলতেছি, তোমরা খেয়াল করো তোমাদের নাম বলি কিনা আমি, ঠিক আছে? 70, তারপরে 61, 67, 63, 64, 68, 69। ওকে, ঠিক আছে। আর কেউ নাই মনে হয়। So, যদি ওকে, তোমরা হচ্ছে তারপরে আসো হচ্ছে, তোমরা লিভ নাও। তারপরে 71 থেকে 80। 71 থেকে 80। So 72, 75, 77, 80, 79। ওকে, সো এনিওয়ান এলস? আর তো কেউ নাই, সবার নাম বলছি, ঠিক আছে? এরা লিভ নাও। তারপরে আসো 81 থেকে 90। সো 81, 83, 84, 89, 90। ওকে, তো 87 আছে স্যার। ওকে, 87, ঠিক আছে, লিভ নাও। এরপরে আসো 91 থেকে 200। ওকে, সো 93, 90, 90 তো দিছি, 92, 91, 93 ও আছে না? ওকে, 93। ওকে, 96, 98। ওকে, so 91, 2, 3, 6, 8, 5, স্যার 95। 95 আছে। ওকে, 96। স্যার ওকে, আছে। ঠিক আছে, লিভ নাও তোমরা। 90 স্যার দিয়েছেন স্যার, 90। হ্যাঁ, 90 দেওয়া হয়েছে। ওকে, এখন আসো তাহলে 200 to 210। 165 আছে। 165 এতক্ষণ কই ছিল? আচ্ছা, আমি বলছিলাম না একটু শিওর করব শব্দ তো। না, তুমি বলো নাই, বলে দিতাম। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিছি। এখন আসো 200 থেকে 210। মিউট করে আসছে, আনমিউট। তো দেখি 203, 8, 1, 2, 3, 1, 2, 8। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো 210 থেকে 220। 14, 12, 19। 14, 15, 19, 12, 18, 12, 18। ওকে, 211। ঠিক আছে, 14, 12, 11, 19, 15, তারপরে 18। ওকে, ঠিক আছে, লিভ নাও তোমরা। এরপরে আসো হচ্ছে তোমার 20 থেকে 25 পর্যন্ত আসো। 20 থেকে 25। কে কে আছো দেখি? 21। জি স্যার আছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে লিভ নাও। আচ্ছা, তোমার সি সেকশনে ওল্ড ব্যাচ কে কে আছো? সি সেকশনের ওল্ড ব্যাচ কে কে আছো? ডি সেকশনের আছে স্যার। সি সেকশন মুহাইমিন 1909075। ওকে, জি স্যার। ঠিক আছে, দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এরপরে যাব তাহলে আমরা ডি সেকশনে যাব, ঠিক আছে?
শেষ করে ফেলছি। ডি সেকশনে 26 থেকে 30 পর্যন্ত 226 থেকে 30, 27 আছো, 30 আছো, 28 আছো, 27, 30, 28। ওকে, সো 31 থেকে 40 26 দিছি 26। ওকে 33 ওকে, বলতে হবে না, আনমিউট করলেই হবে, ঠিক আছে। ওকে দেখি 33, 34, 39, 37, 31, 32, 35, 40। ওকে ঠিক আছে, তোমরা লিভ নাও। এরপরে আসো 41 থেকে 50। চুয়াল্লিশ, 40, 50। এই রোল 35, তোমার তো দিসি অ্যাটেন্ডেন্স, তুমি এখনো কি করো? ওকে 43, 44, 50। স্যার 49 স্যার আমি দিচ্ছি, 36 সমস্যা নেই, দিচ্ছি। 36 কে? আর আমি স্যার জামিল আহমেদ। তুমি কি এর আগে ক্লাস করছো কোনো? না স্যার, আমার মিস গেছে স্যার, একটু অসুস্থ ছিলাম স্যার, আজকে ফার্স্ট জয়েন। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, আমি মিস করে গেছি 41 থেকে 50। তোমরা আরেকবার হ্যাঁ ঠিক আছে, 49, 50, 41, 43, 44, 48, 43, 44, 48। ওকে 49, 50। ওকে ঠিক আছে, আনমিউট করো, সরি মিউট করো। অ্যাটেন্ডেন্স দিতেছি। ওকে এরপরে আসো 51 থেকে 60। সো কে আসো দেখি। 55, 54, 51, 2, 3, 6, 7, 9, 60। অনেকেই আছে, 58 ও আছে। বলছি ওকে ঠিক আছে, 61 থেকে 65 পর্যন্ত আসো। 61 থেকে 65। আসসালামু আলাইকুম স্যার। 61, 61, তারপরে কে জি আছে? স্যার ওকে এরপরে 66 আছে না? 69, 67। ওকে 68 68। ওকে ঠিক আছে। 70 ওকে দিছি 70 ও দিছি, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো 71 থেকে 80। (71 থেকে 80) বাহাত্তর, 76, 74, 77, 79। আচ্ছা এখন আসো 81 থেকে 90। স্যার 80 80 দিছি। 81 থেকে 90। আশি আছে, 85, 87, 90, 85, 87, 90, 91। এখন কেন 85, 87, 90, 88? ওকে ঠিক আছে, তোমরা লিভ নাও। এখন 90 থেকে রেস্ট অফ দা ক্লাস কে কে আসছি? 91, 92, 95। চুরানব্বই। ওকে ঠিক আছে, তোমরা লিভ নাও তাহলে। 91, 92, 242 কই ছিলা তুমি?
ওয়াশরুমে। ওকে স্যার আচ্ছা আমার যারা একটা কোশ্চেন আছে। 241 বলো। রিজিড ম্যাটেরিয়াল আর ডাক্টাইল ম্যাটেরিয়ালের ডিফারেন্স কি? রিজিড ম্যাটেরিয়াল আর ডাক্টাইল ম্যাটেরিয়ালের ডিফারেন্স কি? ডিফারেন্সটা স্যার আগের ক্লাসটা মানে হচ্ছে আগের পেজটাতে পড়ানো হয়েছে। কারণ কে যেন ডি বলো সেকশনের ওল্ড ব্যাচ আছে হ্যাঁ স্যার। ডি সেকশনের ওল্ড ব্যাচ বলো। 222 স্যার আইডি। 222 তুমি কি ডি সেকশনের নতুন জয়েন করছো? না স্যার আমি তো ক্লাস করি। ও হ্যাঁ হ্যাঁ তুমি ডি সেকশনে, আমি তোমার সি সেকশনে জি স্যার। অ্যাটেন্ডেন্স দিতেছি এতদিন। ও স্যার আমি ডি সেকশনের সাথে ক্লাস করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা। ওকে কে যেন বললা রোল 241 ডাক্টাইল ম্যাটেরিয়াল আর রিজিড ম্যাটেরিয়ালের পার্থক্য কি? সো এইখানে মোটামুটি মানে হচ্ছে ডাক্টাইল আর রিজিডের মধ্যে তো পার্থক্য এরকম নাই। সো ওই যে বললাম যে এইখানে হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল আর রিজিড ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য আছে। আর যদি বলে যে ডাক্টাইল আর রিজিডের মধ্যে পার্থক্য কি, তাহলে হচ্ছে তোমাকে এই যে ডায়াগ্রাম যেটা আছে ডাক্টাইলের জন্য এরকম একটা ডায়াগ্রাম ছিল। সো এই ডাক্টাইল এরকম একটা ম্যাটেরিয়াল আসে। সো এখান থেকে এতক্ষণ ধরে মোটামুটি আমরা ডিসকাস করছি যে ডাক্টাইল আর ব্রিটেলের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যগুলো কিভাবে আসে, এই ডায়াগ্রাম থেকে কিভাবে আসে, ঠিক আছে? সো দুইটা কম্পেয়ার করলে মোটামুটি পার্থক্যগুলো পাওয়া যায়। সো যদি মিস করে থাকো ক্লাসের রেকর্ডিং আমি আপলোড করে দেব, সেখান থেকে আশা করি শুনে নেবা। ওকে স্যার আজকে তো আপনি রিজিড ম্যাটেরিয়ালের ব্রিটেল পড়াইছেন, আমি তো বলছি ডাক্টাইলের কথা। আচ্ছা রিজিড ম্যাটেরিয়াল আর ব্রিটল ম্যাটেরিয়াল মোটামুটি সেম। ব্রিটল ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা হচ্ছে কম আর রিজিড ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা হচ্ছে বেশি, এইটুকু পার্থক্য, আর বাদ বাকি সব সেম। বোঝা গেছে? জি স্যার। জামিল আহমেদ কিছু বলবা? 236 জি স্যার আমার হচ্ছে অ্যাটেন্ডেন্স এতদিন দেওয়া হয়নি স্যার, এই ক্ষেত্রে স্যার আমার অ্যাপ্লিকেশন কিভাবে পে করব? তুমি কোর্স কোঅর্ডিনেটর স্যারের সাথে কথা বলো। স্যার কোর্স কোঅর্ডিনেটর স্যার আমাদের যা বলবেন আমরা সেটা করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে এই যে মহাশয়, এই যে এতজন মহাশয় যে আছে এরা কারা? এরা তো মনে হয় জানেও না যে ক্লাস শেষ হয়ে গেছে। স্যার একটু কথা ছিল তো। 88 বলো। স্যার মানে এর আগের ক্লাসটা স্যার আমি মানে নেট প্রবলেমের কারণে স্যার চলে গেছিলাম, মানে কিছুক্ষণ মানে অ্যাটেন্ডেন্স ক্লাসটা দিয়ে দিছি, সমস্যা নেই। 88 না অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। মানে আজকে না স্যার এর আগের ক্লাসটাই। এর আগের ক্লাসে দিয়ে দিছি। আচ্ছা জি স্যার আসসালামু আলাইকুম। এই যে বাদ বাকি যারা স্যার আমি আছে জয়েন 264 কি? জি স্যার জয়েন হতে পারিনি স্যার, নেটওয়ার্ক। আজকে জয়েন হতে পারো নাই না আগের ক্লাসে? স্যার আজকে স্যার। কথা বলো কিভাবে, জয়েন না করে কথা বলতেছো? না স্যার মানে আগে জয়েন হতে পারিনি, ক্লাসের আগে মানে ফার্স্টের আচ্ছা দিকে। ঠিক আছে সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। ওকে আচ্ছা তোমরা কি বলবা না আমার যে এই রেকর্ডিং এতক্ষণ ধরে হচ্ছে, রেকর্ডিংটা শুধু শুধু মানে হচ্ছে তোমার স্পেসটা বাড়ায় দিছে, জায়গাটা বাড়ায় দিছে, ডাউনলোড করতে গেলে বহুত জায়গা লাগবে তোমাদের। রেকর্ডিং যেন অফ করে কিভাবে?